আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। আজকে একটা তারেক রহমান নিজে একটা ড্যামেজিং কাজ করেছেন। এখন বাংলাদেশের যে নিউজ পেপারগুলো এবং মিডিয়া গুলো সমস্তটি ইউনূসের আমল থেকে সমস্ত তো সরকারি কন্ট্রোলে। সেখানে মানব জমিনে একটা আর্টিকেল বেরিয়েছে যে ভারতবর্ষ নাকি হতাশ হয়ে শেখ হাসিনাকে কাতারে পাঠানোর ব্যবস্থা করছে এবং তাদের কূটনৈতিক সূত্র জানাচ্ছে, এই কূটনৈতিক সূত্রে আমি পরে আসছি, কূটনৈতিক সূত্র জানাচ্ছে যে শেখ হাসিনা তিনি তাকে বিকল্প বাঁচতে বলা হয়েছে, বিকল্প আওয়ামী লীগের লোক বাঁচতে বলা হয়েছে। তার উপরে নাকি ভারতবর্ষের আর কোনো আস্থা নেই। আমি একটা কথা এই মানব জমিনের প্রতিবেদককে জিজ্ঞেস করি, আপনাকে কোন কূটনৈতিক সূত্র বলেছে? একবার আকার ইঙ্গিতে বলুন আমায়। আমি তো কূটনৈতিক সূত্র আমি আভাস ইঙ্গিতে বলে দিই, এটা আমার অজিত দোভাল বলেছে, এটা আমার বিক্রম মিস্ত্রি বলেছে, এটা আমায় রবি সিনহা বলেছে। আমি পরপর বলে দিই কোনটা সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছে, কোনটা আমাদের আসাদুদ্দিন বলেছে, সবই আমি বলে দিই। কিন্তু আপনাদের এই যে খেলা না, কূটনৈতিক সূত্রে জানা গিয়েছে, আরো জানা গিয়েছে, এই সমস্ত খেলে আপনারা যেটা করতে চাইছেন সেটা হচ্ছে আওয়ামী লীগের মনোবলটা ভাঙতে চাইছেন। এটা ঠিক, আওয়ামী লীগের অনেক নেতা কর্মী দেশের বাইরে চলে গেছে, কর্মী নয় নেতারা। কত নেতা গেছেন? 200, 500, ধরে নিলাম 1000, 5000, 10,000। আওয়ামী লীগের সমর্থক কত? অন্তত 5 কোটি। তারা তো দেশের মধ্যেই আছে। আসলে তাদের আটকাবার জন্য আপনারা যে সমস্ত ওই নিষিদ্ধকরণ ফরণ করে রেখে দিয়েছেন না, তাতে ব্যাপারটা কিন্তু ওই কেচে গন্ডুস হবে। এই যে আমি সকালবেলা দুপুরবেলা ভিডিওটাতে বলেছি যে আমি তারেক রহমান সম্পর্কে আপনাদের বলবো, সেটা হচ্ছে এইটা। তারেক রহমান আর ডোনাল্ড ট্রাম্পের মধ্যে খুব একটা তফাৎ নেই। ডোনাল্ড ট্রাম্প যেরকম ভুল বুঝিয়ে ভারতকে নিজ ক্ষমতায় এসে ভুলে গিয়েছেন, তার উপযুক্ত শাস্তি ডোনাল্ড ট্রাম্প এখন কড়ায় গন্ডায় বুঝে পাচ্ছেন। তারেক রহমান একই কাজ করেছেন। 10টা পয়েন্টে তিনি স্বীকার করে নিয়েছেন, তিনি সই করেছেন, সে পেপার রয়েছে ভারতের হাতে, সময় মতো দেখানো হবে। আমি দেখাবো আপনাদের, আমি কথা দিচ্ছি, আমি আপনাদের দেখাবো। আর কেউ পারুক না পারুক, না পারলে তখন আপনারা বলবেন, সময় আসুক, এখনই নয়। এখন ওনাকে সর্বোচ্চ সম্মান দেওয়ার জন্য ভারতবর্ষের এখান থেকে বিদেশমন্ত্রী, দ্বিতীয় যিনি ক্ষমতাবান ব্যক্তি কেন্দ্রীয় সরকারের, তিনি তার মায়ের শোক প্রকাশ করতে তিনি ঢাকায় গিয়ে তার সঙ্গে দেখা করেছিলেন, পরিবারের সঙ্গে কথাও বলেছেন। আমরা দুধ পাঠাতে পারতাম, প্রণয় বার্মাকে পাঠাতে পারতাম ফুলের তোড়া দিয়ে, পাঠাইনি। কিন্তু আমরা স্বীকৃতি দিয়েছিলাম যে তোমার কথাকে আমরা স্বীকৃতি দিচ্ছি। উনি কি করলেন? এই পার্লামেন্ট যখন শুরু হলো তার আগে উনি বলেছিলেন যে পার্লামেন্টে যে সমস্ত বিলগুলো উঠবে না, অধ্যাদেশ উঠবে না, সেগুলো অটোমেটিক্যালি বাতিল। এই যে সালাউদ্দিন, তিনি এখন ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী, আর প্রধানমন্ত্রী তিনি ইতিউতি সিনেমা নাটক পাঠক দেখে বেড়ান, সে বেড়ান, তিনি তার ব্যাপার, তার পরিবারের লোককে নিয়ে বেড়ান। কিন্তু এই সালাউদ্দিনকে দিয়ে তিনি বকলমে যে কাজগুলো করাচ্ছেন,
সালাউদ্দিন হয়ে যাবে বিবেক। বিবেকের মৃত্যু যেমন হয়, ওই বিবেক সালাউদ্দিন তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন এবং হাসিনার বিচার ব্যবস্থার শাস্তির আওতার মধ্যেও আনলেন। সব পার্লামেন্টের বিলের মধ্যে এসছে, বিলটা তো উত্থাপিত হয়েছে, তাতেও ভারত চটেছে। আজকে মানব জমিনে যে খবরটা বেরিয়েছে সেটা একেবারে মানে ড্যামেজিং খবর। আপনারা নিশ্চয়ই জানেন, আপনাদের দেশেও হয়, প্রধানমন্ত্রী একটা প্রেস উইং থাকে, যেমন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীদের প্রেস উইং থাকে। সমস্ত প্রয়োজনীয় দেশ বিদেশের সমস্ত প্রয়োজনীয় খবর যেগুলো বেরোচ্ছে ডিপার্টমেন্টাল মন্ত্রীদের কাছে যায় ফাইল করে, এবং প্রধানমন্ত্রীর কাছে উল্লেখযোগ্য খবরগুলো যায় যেগুলো ভারতের স্বার্থ নিহিত রয়েছে। এই মানব জমিনের যে পত্রিকার যে কলম, তার অনুবাদ, আক্ষরিক অনুবাদ প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছিল। প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি তিনি জানিয়েছেন রণধীর জয়সওয়ালকে যে সময় মতো গ্রিন সিগন্যাল দিলে আপনি এর একটা কড়া জবাব দেবেন। গ্রিন সিগন্যাল দিলে, প্রধানমন্ত্রী গ্রিন সিগন্যাল দিলে, তার মানে 180 ডিগ্রি ঘুরে গেছে কিন্তু ভারত। তারেক রহমান, আপনি বুঝতে পারছেন না, আপনি এখনই কিছু বুঝবেন না। ভারত একদিনে কিছু করে না। আপনি যে প্রচেষ্টাটা করছেন না, আওয়ামী লীগের মানুষের মন থেকে শেখ হাসিনাকে মুছে ফেলার যে অপচেষ্টা আপনার, আওয়ামী লীগকে দেশ থেকে ভুলিয়ে দেওয়ার যে অপচেষ্টা আপনার, হাসিনাকে ভুলিয়ে দেওয়ার যে অপচেষ্টা আপনার, এবং ভারতের সঙ্গে হাসিনার একটা দূরত্ব সৃষ্টি করার অপচেষ্টা আপনার, সব কথা কিন্তু আপনার ওই পশ্চাৎ দেশে খুঁজে, এরকম কাগজের রোল বুঝে আপনার পশ্চাৎ দেশে ঢুকিয়ে দেওয়া হবে। একদিনে ভারত করবে না, ভারত সময় নেবে। ট্রাম্পের মতো ব্যক্তিকে, পাগলকে পায়ে ধরতে সময় নিয়েছে। অনেক অপমান ট্রাম্প করেছে। প্রধানমন্ত্রী মোদী কিন্তু একটা কথা বলেননি, উনি নীরবে কাজ করে যান। উনি একটা মুখে কথা শুনবেন না ওনার। যখন কাজটা হয়ে যায় তখন লোকে বোঝে যে ডান্ডার বাড়িটা কেমন পড়েছে। আপনি তো হলেন গিয়ে চুনো পুঁটি, আপনি হলেন চুনো পুঁটি। আপনি আপনার পররাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়েছেন শেখ হাসিনাকে হস্তান্তরের ব্যাপারে কথা বলতে, উপযুক্ত জবাবটা পেয়েছেন? আপনাদের মনে থাকতে পারে দর্শক, এর আগে আপনাদের ইউনুস মিয়া, তিনি অনেক কষ্টে একবার দেখা করেছেন। দেখা করে তিনি প্রথম প্রস্তাবটা দিয়েছিলেন শেখ হাসিনার প্রত্যার্পণ। সঙ্গে সঙ্গে মোদীজি ওনাকে বলেছিলেন, ইসকো ছড়িয়ে আগে বলিয়ে, হাসিনার ব্যাপারটা ছড়িয়ে আগে বলিয়ে। সেই একই ভুল আবার একটুখানি খেলতে গিয়ে খলিলুর রহমান লিঙ্গি খেয়ে পড়ে গেছেন। তারপরের থেকে আলোচনা একদম পুরো ভেস্তে গেছে, কিচ্ছু পায়নি। এখন বড় বড় কথা বলছেন। আমরা গঙ্গা চুক্তি নিয়ে আমি এই সমস্ত কথা বলেছি, সম্পর্ক স্থাপনের প্রথম ধাপ। আপনি ভারতকে শর্ত দেবেন? বাংলাদেশ ভারতকে শর্ত দেবে? সে জায়গায় বাংলাদেশ আছে? আপনারা আছেন? বাংলাদেশকে সেই জায়গায় রেখেছেন? শর্ত দেওয়ার জায়গায় যিনি ছিলেন তিনি হচ্ছেন শেখ হাসিনা, যিনি ভারতের সঙ্গে বন্ধুত্ব করে বাংলাদেশকে একটা উচ্চতায় পৌঁছে নিয়ে গিয়েছিলেন। আরো যদি এই 2 বছর যে আপনারা দেশটাকে ধ্বংস করলেন, যদি উনি থাকতেন দেশটার আরো উন্নতি হতো। আপনারা কি করলেন? আমি কিন্তু সেই সময় কিন্তু যখন ওই 5 তারিখে যখন এই ঘটনা ঘটলো, আমি কিন্তু 8-10 তারিখ নাগাদ একটা ভিডিও করেছিলাম। দেখবেন 8 কিংবা 10-এ আপনারা আগস্টে 2024-এ আপনারা পাবেন যে এই যে বাইরে থেকে লোকজন ঢুকেছে সব সেনাবাহিনীর এতে ঢুকেছে, মদতে ঢুকেছে, এবং ওয়াকারুজ্জামান এর মধ্যে পুরোপুরি জড়িত। তিনি জামাতের সঙ্গে হাত মিলিয়ে
এই কাণ্ডটি করেছেন। গেটের পর গেট তিনি খুলে দিয়েছেন, অবশ্য শেখ হাসিনাকে উনি বরাবর বলে দিয়েছেন, বলে এসেছেন যে সব ঠিক আছে, আপনি চিন্তা করবেন না প্রাইম মিনিস্টার, আমি সব দেখে নেব। ওনাকে ভুল বুঝিয়ে আপনি রেখে দিয়েছিলেন। আজকে সব আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। তখন মানুষ বিশ্বাস করেনি আমার কথা, এখন মানুষ কিন্তু বিশ্বাস করছে, কারণ আস্তে আস্তে এগুলো প্রকাশ পাচ্ছে। আজকে আমি যেটা বললাম যে আপনার ওই কাগজ, 10 পয়েন্টের কাগজ, আমি নিজে দেখাবো, সময় আসুক নিজে দেখাবো, স্ক্যান করে করে তুলে দেবো। দরকার ছবি ঝাপসা হবে, অন্য ক্যামেরায় আমি করব, আমার ছবি ঝাপসা হোক, কাগজ যেন স্পষ্ট, আর আপনাদের সই যেমন তারেক রহমানের সই, খলিলুর রহমানের সই যেন স্পষ্ট দেখা যায়, আমি বড় করে 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 দেখাবো। আপনাদের মান ইজ্জত সমস্ত ধুলে মিশিয়ে দেবো। ভারতের সঙ্গে বাংলা নেন আপনারা, চোখে চোখ রেখে কথা বলবেন। আওয়ামী লীগের কোমর ভাঙার চেষ্টা করছেন, মুক্তিযুদ্ধকে অস্বীকার করার চেষ্টা করছেন। ভাসানী নিয়ে যা কীর্তি আপনি করেছেন, তারপরে তো আপনার মুখ দেখানোর জায়গা নেই। আপনি অতিশয় নির্লজ্জ মানুষ, যার জন্য আগাপাস্তলা সেনাবাহিনী আপনাকে ঠেঙিয়েছিল উলঙ্গ করে। আপনি এখন ব্যক্তিগত এজেন্ডা আপনি পূরণ করছেন, আপনার যে সমস্ত শত্রু তাদেরকে ধরার চেষ্টা করছেন। দেশ যায় ভাঁড়বে, দেশে তেল নেই, দেশে বিদ্যুৎ নেই, মূল্যবৃদ্ধি নেই, এই অবস্থা। ভারতের সঙ্গে কোথায় এসে আপনারা বলবেন যে নেপালের থেকে আমরা বিদ্যুৎ আনবো, আপনারা একটু জমির ব্যবস্থা করে দিন, আপনারা খুঁটিগুলো ব্যবহার করার সুযোগ করে দিন, যেগুলো আপনারা বন্ধ করে দিয়েছেন। বলতেন বিদ্যুৎটা ব্যবস্থা হতো, এসে বলতেন আমরা অসহায়, আমাদের চাল ডাল পণ্য আমরা আমাদেরকে দিন, আমাদের একটা ক্রেডিট লাইন দিন। তারা শুরুতেই চেয়ে বসলেন যে শেখ হাসিনার প্রত্যর্পণ। শেখ হাসিনাকে জীবনে হাতে পাবেন না, আপনারা তো পাবেনই না। শেখ হাসিনা নিশ্চয়ই ফিরবেন, এবং যেদিনকে ফিরবেন আপনাদেরকে আমরা বলবো, আপনাদেরকে চুন চুনকে মারনে গেলিয়ে কেউ বাদ যাবেন না, চুন চুনকে মারেঙ্গে। উনি যদি না মারেন ভারত মারবে, চুন চুনকে মারবে। আপনাদের শয়তানির না আগা 5 তলা সমস্ত চামড়া ছাড়ানো হবে। আজ অনেক কটু কথা বললাম দর্শক, কিন্তু না বলে উপায় ছিল না। এই মানব জমিনকে দিয়ে যে রিপোর্টটি করিয়েছে, সেই রিপোর্টটি দেখার পর প্রধানমন্ত্রী চুপ করে আছেন, তিনি যা করার ভেতরে ভেতরে করবেন। কিন্তু রণদীপ জয়সওয়াল যেদিনকে সবুজ সিগন্যাল পাবে, সেদিনকে একটা জবরদস্ত উত্তর দেবেন। সেই উত্তরের অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রিফাইন্ড আওয়ামী লীগ এবং ভারত সম্পর্কে আমাদের মানব জমিন পত্রিকা একটি রিপোর্ট করেছে। আমি একটু বলে রাখি যে মানব জমিনের যে অনুসন্ধানী প্রতিবেদনগুলো, সেইগুলোর প্রতি আমার মোটামুটি আস্থা আছে, এক ধরনের বিশ্বাসযোগ্যতা, তুমুল বিশ্বাসযোগ্যতা আছে মানব জমিনের প্রতি। নিশ্চয় সবগুলো সম্পর্কে নয়, এই না থাকাগুলোর মধ্যে আমার কাছে মনে হয়েছে যে রিপোর্টটি নিয়ে এই মুহূর্তে কথা বলবো সেটি অন্যতম। আমার কাছে একটু খটকা মনে হয়েছে এই রিপোর্টটি সম্পর্কে। আগে বলে নিই রিপোর্টটিতে আসলে কি বলা হয়েছে, অনেকেই হয়তো পড়েছেন, তারপরে একটু বলি ছোট করে। মানব জমিন নাকি জানতে পেরেছে পরিশোধিত বা রিফাইন্ড আওয়ামী লীগ গড়তে 2টি প্রস্তাব নিয়ে কাজ শুরু করেছিল ভারতের কেন্দ্রীয় সরকার, অর্থাৎ নরেন্দ্র মোদীর বিজেপি সরকার। ভারত সরকার নাকি প্রস্তাব দিয়েছিল যে শেখ হাসিনাকে ভারত ছেড়ে কাতার চলে যেতে হবে, না হয় নতুন আওয়ামী লীগ গড়তে তার সম্মতি দিতে হবে। শেখ হাসিনা নাকি 2টি প্রস্তাবে নাকচ করে দিয়েছেন ভিন্ন কৌশলে। মানবজমিন বলছে বাংলাদেশের নির্বাচনের আগে আওয়ামী লীগ যাতে অংশ নিতে পারে সে লক্ষ্য নিয়েই প্রস্তাব চালাচালি হয়েছিল, কিন্তু হাসিনা তার সিদ্ধান্তে অনড়। তিনি কোনো অবস্থাতেই ভারত ছাড়তে চান না, যেতে চান না কাতারে। তিনি মনে করেন কাতার যাওয়ার মানে হচ্ছে নেতৃত্ব ছেড়ে দেওয়া। একাধিক কূটনৈতিক সূত্র এই ইঙ্গিতও দিচ্ছে যে
হাসিনাকে বলা হয় তার নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্গঠন প্রায় অসম্ভব। গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়া শেখ হাসিনা সরকার যেসব গণহত্যা চালিয়েছে তা মানুষের মন থেকে এখনো মুছে যায়নি। মানুষ বিক্ষুব্ধ, প্রশাসনিক কোনো সমর্থন নেই, বাংলাদেশের কোথাও দলের কোনো দৃশ্যমান অস্তিত্ব নেই। সরকার বিদায় নিয়েছে, দলও বিদায় নিয়েছে, নেতারা হয় ভারতে কিংবা অন্য দেশে আশ্রয়রত, কর্মীদের বেশিরভাগই এখন পলাতক। দল পুনর্গঠনের কোনো চেষ্টা তদবির নেই। এই যে দল পুনর্গঠনের কোনো চেষ্টা তদবির নেই, এইটুকু বাদে শেষের অংশগুলো ঠিক আছে, যে নেতারা প্রায় নিরুদ্দেশ বা দেশের বাইরে, অধিকাংশ কর্মীরা কারাগারে, এগুলো সব ঠিক আছে। কিন্তু আর অন্য যে তথ্যগুলো অন্তত এই অংশটুকুতে দেওয়া হয়েছে তা আসলে কতটা তথ্য নির্ভর, আমার কাছে মনে হচ্ছে যে এই রিপোর্টটার অধিকাংশই যথেষ্ট অনুমান নির্ভর। এই যে গণ আন্দোলনের হত্যাকাণ্ডগুলোর পেছনে কারা দায়ী, কারা আসলে এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে, পেছনে বহির্বিশ্বের কারা নানান ধরনের ম্যাটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে এই আন্দোলনের সূচনা করেছে, এগুলো কি মানুষের এখন আর কোনো অজানা আছে? বাইরের বিশ্বগুলো তো, বাইরের মিডিয়াগুলো তো কি নানান ধরনের অনুসন্ধানী রিপোর্ট এর মধ্যে প্রকাশিত হয়নি? মানে এখানে আর গোপনীয়তা বলে কিছু আছে? হ্যাঁ, অবশ্যই অজানা এখনো পর্যন্ত আমাদের কাছে অনেক কিছু রয়ে গেছে, সেগুলোও নিশ্চয়ই খুব শিগগিরই বের হবে। দলের কোনো অস্তিত্ব নেই, দৃশ্যমান কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না, এটিও তো আমরা সবাই জানি। কিন্তু কেন দলের অস্তিত্ব দৃশ্যমান নয় সে কথাও কি ব্যাখ্যা করে বলতে হবে? আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম যে নিষিদ্ধ করে রেখেছে ডক্টর ইউনূসের জঙ্গি শাসনের নীতি নির্ধারকরা, এটা কি কারো অজানা? এখানে যে বলা হচ্ছে হাজার হাজার নেতাকর্মী কারাগারে, তাহলে দল তো নিষ্ক্রিয় থাকবেই, এখানে দৃশ্যমান হওয়ার আর কি আছে? আর সবাই যেখানে এটি জানে, সেখানে আওয়ামী লীগ নিয়ে যেখানে ভারতে এত ইন্টারেস্ট, ভারতের বিশ্বস্ত বন্ধু ভারত এগুলো জানবে না? এবং আরেকটা প্রশ্ন করি এই অংশের বিপরীতে, ভারত যদি শেখ হাসিনাকে রাখতে নাই চায়, তাকে যদি কাতার যেতে বলেন, কাতার হোক আর যেখানেই হোক, তাকে যেখানেই পাঠাতে চাওয়ার ইচ্ছা তারা ব্যক্ত করুক না কেন, মধ্যে কথা তারা যদি ভারতে শেখ হাসিনাকে রাখতে না চায়, শেখ হাসিনার কি কোনো উপায় আছে ভারতে থাকার? মানবজমিন বলছে এই অবস্থায় দলের নেতাকর্মীদের মধ্যেই হাসিনার অবস্থান নড়বড়ে। এ নিয়ে কয়েক দফা বৈঠকের পর ভারত তাদের আগ্রহ অনেকটা হারিয়ে ফেলে এবং ঢাকা দিল্লির সাম্প্রতিক দ্বিপক্ষীয় আনুষ্ঠানিক আলোচনায় হাসিনা প্রসঙ্গ আসেনি, কথা হয়নি আওয়ামী লীগের পুনর্গঠন নিয়েও, এমনকি আলোচনায় উঠে আসেনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে আনা অধ্যাদেশ আইনে পরিণত হওয়া বিলটিও। আমরা জানি ডক্টর খলিলুর রহমান আমাদের পররাষ্ট্রমন্ত্রী যে ভারত সফরে গেলেন, সেখান থেকে অন্য আরেকটি সম্মেলনে যোগ দিতে গেলেন, কিন্তু সফরের সময় যে বৈঠকগুলো হয়েছে সে দেশের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল থেকে শুরু করে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কোথাও প্রকাশ্যে আওয়ামী লীগ প্রসঙ্গে আসেনি, কথা আমরা সবাই জানি। কিন্তু দরজার ওপাশে পর্দার অন্তরালে যে আলোচনা হয়েছে তাও তো বিভিন্ন মাধ্যমে আমরা খবর পাচ্ছি। আর শেখ হাসিনার অবস্থান নড়বড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে, এটিও বা আমরা কতটুকু বেশ তথ্য নির্ভর হিসেবে ধরে নিব? হ্যাঁ, শেখ হাসিনাকে নিয়ে দলের তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে কোথাও কোথাও প্রশ্ন আছে যে এখনো পর্যন্ত দলের একজন ক্লিন ইমেজের মুখপাত্র নির্ধারণ করা গেল না, সেই সাবেকদের দিয়েই কাজ করানো হচ্ছে। এখনো পর্যন্ত যারা দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা পাচার করে দলের ভাবমূর্তি নষ্ট করেছেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারলেন না এই 1.5-2 বছরে। এই ধরনের প্রশ্ন আছে। সেখান থেকে এক ধরনের উন্নাসিকতাও কারো কারো হয়তো শেখ হাসিনার প্রতি আছে, কিন্তু তার অবস্থান একেবারে নড়বড়ে, এটা কতখানি যুক্তিযুক্ত? বরং যতই রাগ ক্ষোভ থাকুক না কেন, আমরা জানি যে শেখ হাসিনার প্রতি এখনো পর্যন্ত আমার ধারণা বা যতটুকু বোঝা যায় যে 90 থেকে 95% দলীয় নেতাকর্মীদের আস্থা শেখ হাসিনার প্রতি, যতই রাগ ক্ষোভ থাকুক না কেন। এবং এখানে আরো যদি বলা হচ্ছে যে ওয়াকিবহাল কূটনীতিকরা বলছেন
ভারতের এই মনোভাবে হাসিনা প্রচণ্ড হতাশ, কিন্তু করার যে কিছুই নেই। সাবির হোসেন চৌধুরীকে নিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ গড়ার চেষ্টা বিফলে যায়। হাসিনা এই উদ্যোগ মানে এই উদ্যোগে মত দেননি, বরং ক্ষুব্ধ হয়েছেন ভীষণভাবে। এর ফলে সাবির হোসেন চৌধুরী অনেকটা নাটকীয়ভাবে দৃশ্যপটের বাইরে চলে গেছেন। নির্বাচনের আগে এসব উদ্যোগ ব্যর্থ হওয়ায় ভারতের মনোভাবে বেশ পরিবর্তন আসে। নির্বাচন নিয়ে তাদের মধ্যে ভিন্নমত থাকলেও শেষ পর্যন্ত পক্ষেই মত দেন নীতি নির্ধারকরা। চটজলদি বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। তখন শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানই এর প্রমাণ। ভালো কথা, কিন্তু নির্বাচন তো শুরু থেকেই ভারত চেয়েছে, এটা তো স্পষ্ট হয়ে গেছে। এবং ভারত তো বরাবরই ডক্টর ইউনূস সরকারের সময় থেকে বলে আসছিল শুরু থেকেই যে তারা ডক্টর ইউনূস সরকারের সঙ্গে কোনো ধরনের কোনো সম্পর্ক বিল্ড আপ করবে না যতক্ষণ না পর্যন্ত নির্বাচন না দেওয়া হয়, এবং অবশ্যই নির্বাচিত সরকারের সঙ্গে তারা কাজ করবে। এই জন্যই বলা যে তারা নির্বাচনের জন্য মুখিয়ে ছিল, এবং তাদের একটা চাপও ছিল যেটি শোনা যায় দ্রুত নির্বাচনের জন্য। এখানে আরো যেটি বলা হচ্ছে সেটুকু না উল্লেখ করলেই নয়। সেখানে বলা হচ্ছে যে গোড়াতে হাসিনা চেয়েছিলেন তার পরিবারের পক্ষে কাউকে দলের নেতৃত্ব দিতে। এ নিয়ে আওয়ামী লীগ মহলে ইতিবাচক সাড়া না পাওয়ায় এই পরিকল্পনা ভেস্তে যায়। হাসিনা নিজেও তার বোনের ছেলে রাদওয়ান সিদ্দিক ববিকে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে আসার ব্যাপারে সবুজ সংকেত দেননি। সময় মতো গড়াচ্ছে দলের নেতাকর্মীদের মধ্যে হতাশা এবং বাড়ছে ক্ষোভ। তো এই জায়গাটায় অন্তত বলা যায় যে হ্যাঁ, এই অংশের অনেকখানি সত্য। শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের থেকে সহজে বের হতে পারছেন না। এখন রাদওয়ান সিদ্দিক ববিকে বা তার উদ্দেশ্যে তিনি কোনো ধরনের সবুজ সংকেত দেননি, এটাও হয়তো সত্য। তার কারণ আমরা জানি যে সজীব ওয়াজেদ জয় সম্ভবত আসবেন, মানে এখনো পর্যন্ত যেটি বোঝা যায় বা জানা যায়, শেখ হাসিনা যদি না থাকেন, আর তিনি যতদিন আছেন তিনিই থাকবেন, এরকমটি আওয়ামী লীগ নেতা কর্মীরা বলছেন। এবং কোথাও কোথাও সেই শেখ পরিবারের সদস্যদেরই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে। এই বিষয়ে আমি এর আগেই আপনাদের জানিয়েছি, যেটিও তৃণমূলের মানে বঞ্চিত ত্যাগী পোর খাওয়া নেতাকর্মীরা মানতে পারছেন না, যাদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ শেখ পরিবারের সদস্যদের, যাদের বিরুদ্ধে, যারা স্থানীয়ভাবে যেভাবে কর্তৃত্ব বজায় রেখেছিল, অঘোষিত সম্রাটের দায়িত্ব পালন করেছিল কোনো কোনো অঞ্চলে কোনো শেখ পরিবারের সদস্যরা, সেখানে তারা কোনো অবস্থাতেই এটি মেনে নিতে পারছেন না। এটা সত্য কথা। কিন্তু সব মিলিয়ে শেখ হাসিনাকে ভারত থেকে বের করে দেওয়ার এক ধরনের প্রস্তাব এবং তাকে মাইনাস করে আওয়ামী লীগ রিফাইন করে নিয়ে আসা, এটিও বা নাকি ভারতের প্রস্তাব, এগুলোর কোনো মানে খুব শক্ত ভিত্তি আছে কিনা আমি যথেষ্ট পরিমাণ কনফিউজড। আর যদি আমার ধারণাগুলো সত্য হয়ে থাকে আর মানবজমিনের অধিকাংশ তথ্য মানে কোনো ভিত্তিপূর্ণ না হয়ে থাকে, তাহলে এই রিপোর্টের পেছনে আসলে কোনো বিশেষ উদ্দেশ্য আছে কিনা সেই প্রশ্ন জাগতে পারে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।